আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কাঁচা আমের টক আচার। আমরা আচার খেতে পছন্দ করি না এমন মানুষ খুব কমই আছে। আমরা ছোট থেকে বড় 8 থেকে 80 যত বয়সেরই আমরা মানুষ হই না কেন, আচার পছন্দ করি এরকম মানুষই বেশি পাওয়া যাবে, তাই নাকি? তাই আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম কাঁচা আমের টক আচার। কাঁচা আমের টক আচার আমরা সবাই পারি, সবাই খুব সুন্দর ভালো বানাতে পারি। তারপর আমি যেভাবে বানাই সেটা আজ আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমার মনে হয় আমার এই রেসিপিটি যদি আমার নতুন আপুদের একটু হলেও কাজে লাগে সেটাই হবে আমার সার্থকতা। তাই এখন আমি এখানে নিয়েছি কাঁচা আম, বাজার থেকে নিয়ে আসছি কাঁচা আম একদম টসটসা। এই আমগুলোকে এখন আমি কেটে পরিষ্কার করে নেব। সবগুলো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আমগুলো একদম কাঁচা টসটস হয়ে আছে। এখন আমগুলোকে আমি কেটে পরিষ্কার করে নিব। আমের আচার যেটা আজকে আমি তৈরি করে দেখাবো সেটার মধ্যে তেলের পরিমাণটা একদম কম লাগবে। এখানে আমি লবণ আর পানি মিশিয়ে রেখেছিলাম, আর একটা ছুরি, কাটার আর চপিং বোর্ডটা নিয়ে নিয়েছি। এখন এখান থেকে আম নিয়ে এখন আমি কেটে দেখিয়ে দিব। একটা আম নিয়েছি, সেটাকে এখন আমি কাটার দিয়ে কেটে পরিষ্কার করে দেখিয়ে দিব। নতুন আপুরা চাইলে এভাবে কেটে নিতে পারেন। আমরা সবাই পারি, তারপর মনে হলো যে পুরো প্রসেসিংটাই আপনাদের সাথে শেয়ার করি। আমটা আমার ছিলানো হয়ে গিয়েছে, এখন আমরা এটাকে কেটে নিব। পুরো আমটা আমি কেটে ফেলবো, ভিতরে আটিটা ফেলে দিয়ে শক্ত জায়গাটুকু আমি নিয়ে নিব। আমার সবগুলো আম ছিলানো হয়ে গিয়েছে, কিছু আম কেটে নিয়েছি, এখন আমি সবগুলো আমি কেটে নিব। বাকি সবগুলো আমি কেটে একসাথে করে নেব। আমার সবগুলো আম কাটা হয়ে গিয়েছে, ভিতরের যে শক্ত জায়গাটুকু সেটা নিয়ে আমি কেটেছি। আটিটা ফেলে দিয়ে তারপর ভালো করে সবগুলোকে 8 টুকরো করে কেটেছি। আমের সাইজগুলো মাঝারি ছিল, খুব বেশি বড় ছিল না, আবার খুব বেশি ছোটো ছিল না, আপনারাও দেখেছেন। তাই এটাকে আমি 8 টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি লবণ পানি রেখেছিলাম, সেটার মধ্যে আমি এখন আমগুলো ঢেলে দিয়েছি। এটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তারপর আমি এটাকে ভালো করে কষলিয়ে ধুয়ে নেব। আমি এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি এটাকে ভালো করে কষলিয়ে ধুয়ে নেব যাতে এটার আমের কষটা চলে যায়। আমি এখন একটা চালনায় উঠিয়ে নিচ্ছি সবগুলো আম। এখন চালনাটা একটা ট্রেতে রেখে দিলাম, পানিটা যাতে ঝরে যায়। পানিটা যাতে ঝরে যায় সেজন্য আমি চালনাটা একটা ট্রেতে রেখেছি। অন্যদিকে আবার এখন আমটাকে কীভাবে প্রসেসিং করব সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে আবার একটা বড় একটা ট্রে নিয়েছি, তার সাথে হলুদ গুঁড়া নিয়েছি আর আম নিয়েছি। আমটা ঢেলে দিলাম ট্রেতে, এখন আমি হলুদ গুঁড়োটা উপরে ছিটিয়ে দেব। আমি এখানে কোনো লবণ আর ইউজ করব না, আমি হলুদ গুঁড়োটা উপরে ছিটিয়ে দিয়েছি, কিন্তু কোনো লবণ দিব না। এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে পুরো হলুদটা প্রত্যেকটা আমের সাথে যাতে মিশে যায় সেটার জন্য ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। প্রতিটা আমের গায়ে যাতে হলুদটা মিশে যায়। আমি এখানে লবণ দিব না, এজন্য যেহেতু আমি এটা এখন রোদে শুকাবো, লবণ দিতে পারতাম, যেহেতু আমি লবণ পানিতে আগে ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু
পানিটা ছেড়ে দেবে বেশি, তখন এটা শুকাতে অনেক সময় লেগে যাবে। এখন প্রচণ্ড রোদ, সেই রোদে দিলে একদম পারফেক্টলিভাবে শুকিয়ে যাবে। আমার এই আচারটা সারা বছর আর শুকাতে দিতে হবে না বা নষ্ট হয়ে যাবে না ইনশাল্লাহ। আমি প্রতিটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি ধরে ধরে যে আমটা হলুদটা যাতে প্রতিটা গায়ে ভালো করে লেগে থাকে সেজন্য। আমার সবগুলো আমের সাথে হলুদ মাখানো হয়ে গিয়েছে। আমি এটাকে এখন কড়া রোদে একদম এটাকে আমি শুকিয়ে নেব। অন্যদিকে আমি আচার তৈরি করার জন্য রাঁধুনি পাঁচফোড়ন প্যাকেট নিয়েছিলাম একটা, এটাকে এখন আমি ঢেলে এখন একটা কড়াইতে হালকা টেলে নিব। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, এটাকে হালকা আছে, এখন আমি এটাকে টেলে নেব। পাঁচফোড়নটা দিয়ে দিয়েছি, এখন হালকা আছে, এটাকে আমি টেলে নিচ্ছি। বেশি আঁচে দেওয়া যাবে না চুলোর, কারণ তাহলে এটা পুড়ে যাবে, তখন আর আচারটা ভালো লাগবে না। হালকা আছে আমি এটাকে টেলে নিচ্ছি। একটু সময় নিয়ে ভাজবো, কিন্তু বেশি আঁচে দেওয়া যাবে না, আঁচটা একদম কম। আর আমরা এটাকে এখন আমি নামিয়ে ফেলবো, কারণ কড়াইয়ে রাখবো না। আমরা অন্য একটা পাত্রতে বা বাটিতে আমি ঢেলে দিয়েছি, কারণ কড়াইয়ে যদি আমি রাখি তাহলে পাঁচফোড়নটা কড়াইয়ের আছে পুড়ে যাবে বা কালারটা বা গন্ধটা স্মেলটা নষ্ট হয়ে যাবে। সেজন্য আমি এটাকে অন্য আরেকটা পাত্রে রেখে দিয়েছি। এখন আমি ব্লেন্ডার করার জন্য ব্লেন্ডার ঝাড়েতে আমি এখন পাঁচফোড়নটা ঢেলে দিচ্ছি। পাঁচফোড়নটা এখন আমি ব্লেন্ডার ঝাড়াতে ঢেলে দিয়েছি, এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব। এটা আমার ব্লেন্ড হয়ে গিয়েছে গুঁড়োটা, এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আমি এটাকে এখন একটা বাটিতে ঢেলে নিয়েছি। যেটা আবার ব্লেন্ডারে ছিল সেটা আবার চামচ দিয়ে নাড়াচাড়া করে বাকি মশলাটুকু আমি নামিয়ে ফেলেছি। আমি A to Z পুরোটা দেখানোর কারণ হচ্ছে আমার নতুন নতুন রাঁধুনি আপুদের অনেকটাই উপকার আসবে সেজন্য। আমি এটা মশলাটাকে আবার একটু হালকা মিলিয়ে দিয়েছিলাম যাতে এটা গরম ভাবটা চলে যায়। আমগুলো রোদে অনেকটাই শুকানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে নিয়েছি আম, পাঁচফোড়ন, রসুন, লবণ, সরষের তেল, ভিনেগার, সিরকাটা আমি বোতলে রেখেছি, আবার বাটিতে নিয়েছিলাম হলুদ, শুকনো মরিচ, পাঁচফোড়ন গুঁড়া করে রেখেছিলাম সেটা নিয়েছি। এখন আমি একটা পাতিলে সরষের তেল দিয়ে দেবো। এই আচারটা বানানোর জন্য তেলের পরিমাণটা বেশি লাগবে না, একদম কম তেলেই হয়ে যাবে। তার সাথে রসুন, এটা দেশি রসুন আমি দিয়েছি ফ্লেভারটা ভালো আসার জন্য। আর রসুন দিয়েছিলাম, এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়া, আর তার সাথে দিয়ে দেবো ভিনেগার অথবা সিরকা, যেটাই বলি আমরা, সেটা দিয়ে দিলাম। কারণ যেহেতু এখানে আমরা কোনো পানি ইউজ করবো না, সেজন্য যেহেতু আমরা হলুদ গুঁড়াটা দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়, সেজন্য এটার বদলে পানির বদলে আমরা এখন সিরকা অথবা ভিনেগার যেটাই বলি সেটা দিয়েছি। ভিনেগারটা দিয়ে দিলাম, তার সাথে লবণ দিয়েছি, এখানে পাঁচফোড়নের গুঁড়া দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে নেড়েছে মশলাটা একসাথে কষিয়ে নিচ্ছে। মশলাটা মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছে। এখানে আবার দিয়ে দিলাম শুকনো মরিচ,
দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম আম। আমটাকে আমি ভালো করে একটু শুকিয়ে নিয়েছি। একদিন রোদে দিয়ে শুকালেই হতো, আমি এটাকে 2 দিন রোদে দিয়ে শুকিয়েছি। সেহেতু আমি সারা বছর আর রোদে এটা দেওয়ার কোনো ঝামেলা থাকবে না, আমার এইটুকুই এনাফ সব মিলিয়ে। তাই আমি একদিনের জায়গায় আমি 2 দিন রোদে দিয়ে শুকিয়েছি। তাই আমটা অনেকটাই শুকিয়ে মানে বেশি শুকিয়েছে, কিন্তু এটা সারা বছর সংরক্ষণ করা যাবে, কিন্তু কোনো নষ্ট হবে না। বা তেলের পরিমাণটা একদম কম লাগে, যাতে তেলের পরিমাণটা খুব এত লাগে না। আমি একদিন রোদে দিয়ে শুকিয়ে আমি আচারটা বানাতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে না, আমি আচারটাকে ভালো করে অনবরত নাড়া দিচ্ছি, তার নিচে যাতে না লেগে যায়। কিন্তু আচারটাকে এখন আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে রেখেছি। এটা কিছুক্ষণ রাখবো, তারপর আমি আঁচটা একদম কমিয়ে দেবো। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখনও চুলার আঁচটা বাড়ানোই আছে, কিন্তু এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, কিন্তু এখন আমি কমিয়ে দিব। মাশাআল্লাহ, আচারটা দেখতে অনেক সুন্দর লাগছে। দেখো নিচে লাগেনি। এখন আমি চুলা আঁচটা কমিয়ে দিয়ে এটাকে কিছুক্ষণ পর আমি নাড়া দিব, কারণ এটা যদি আমরা করি তাহলে আচারটা আর সারা বছর নষ্ট হওয়ার কোনো ঝামেলা থাকবে না। ওই প্রথম দিন একটু কষ্ট হবে, কিন্তু সারা বছর এটাকে আরাম করে খাওয়া যাবে। তাই এখন আমি চুলা আঁচটা কমিয়ে অল্প আছে এটাকে আমি কিছুক্ষণ চুলায় রাখবো, কিন্তু মাঝে মাঝে আমি এটাকে ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে দেবো। আমি আবার ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। আমি একদম আঁচটা কমিয়ে রেখেছি, অল্প আছে, কিন্তু এটা একদম রোদে শুকালে যেটা হতো সেটাই এখন এখানে চুলা আঁচটা কমিয়ে রাখাতে ওই কাজটাই হচ্ছে। সারা বছর আমি দেখেন তেলের পরিমাণে আমি অল্প দিয়েছি, বেশি দেইনি। কিন্তু সারা বছর এই আচারটা একদম আমি কোনো রোদে এটা কিচ্ছু দিতে হবে না, এমনিতে রাখা যাবে, কিন্তু কোনো নষ্ট হবে না। তাই এটাকে আমি আবার অল্প আছে এটাকে আমি বসিয়ে রেখেছি, যাতে এটা ভালো করে হয়ে যায়। এখানে তেলের পরিমাণ একদম কম দিয়েছিলাম, আমার এটা হয়ে যাচ্ছে। অল্প আছে, এটাকে আমি বসিয়ে রেখেছি। এখন আমি এটাকে পরিবেশন করে দিলাম। আমার এটা হয়ে গিয়েছিল, আমি এখন পরিবেশন করে দিয়েছি। দেখতে অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ। ইনশাল্লাহ খেতে খুব ভালো লাগবে। আমরা ভাতের সাথে খাবো, খিচুড়ির সাথে খাবো, যেটা দিয়েই খাই সেটা দিয়ে মাশাআল্লাহ অনেক ভালো লাগবে। আমার এই ভিডিওটি যারা কষ্ট করে দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্টস ও শেয়ার করে দেবেন। আমার এই ভিডিওটি আপনারা আমার ফেসবুক পেজে পাবেন, সেখানে একটু ফলো দিয়ে রাখবেন। আমার এই আচারটি আপনারা বাসায় একবার করে দেখুন, ইনশাল্লাহ সবারই খুব ভালো লাগবে। আমি এটাকে পরে ঢাকনা দিয়ে রেখেছিলাম। আর যারা বাসায় তৈরি করবেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।